স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আসসালাম আছেন স্যার? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আলহামদুলিল্লাহ স্যার। তো চলেন তাহলে আমরা আমাদের আস- করে যাই। আছে আলহামদুলিল্লাহ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন তাহলে, হ্যাঁ। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য। বাংলাদেশের স্যার আমাদের অর্থনীতি চ্যাপ্টারটা কি শেষ হয়েছে? হ্যাঁ, গতকালকে এই টাইমে আমি শেষ করছি। ওই অর্থনৈতিক সমীক্ষার কিছু বাকি আছে। হ্যাঁ, ওইটা যখন সমীক্ষাগুলি রেডি হবে তখন। স্যার অর্থনীতির ক্লাস তো রুটিনে দুইটা দেওয়া, এই জন্য বলছিলাম। রুটিনে দুইটা দেয়া বলতে? স্যার একটা হচ্ছে উন্নয়ন ও প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী এবং জাতীয় আয় ব্যয়, আর একটা হচ্ছে রাজস্ব নীতি এবং বার্ষিক উন্নয়ন আপনাদের কর্মসূচি কাছে দারিদ্র বিমোচন। পূর্বের মানে হচ্ছে ফরম্যাট আছে। এখন অর্থনীতি ক্লাস একটাই, লেকচার 15। আর লেকচার 16 হচ্ছে শিল্প বাণিজ্য, ওইটা 2-3 বছর আগে ছিল। ওইটা আপনার হাতে গেল কিভাবে? টপিকস গুলো লিখে ফেলি আমরা। 1 নাম্বার, তৈরি পোশাক। 2 নাম্বার, কাগজ শিল্প। 3 নাম্বার, সার শিল্প। 4 নাম্বার, জাহাজ নির্মাণ শিল্প। 5 নাম্বার, অন্যান্য শিল্প। 6 নাম্বার, মুদ্রা ও বীমা। 7 নাম্বার, পরিবহন ও যোগাযোগ। এই হচ্ছে আজকের ক্লাসের টপিকগুলি, হ্যাঁ। স্যার জি বলেন। স্যার গতকাল আপনি বলছিলেন অর্থনৈতিক সমীক্ষা 2024 3 তারিখ সন্ধ্যার 7টার লেকচার অনুযায়ী আপনি আপনি দেখতে বলছিলেন। তো অর্থনৈতিক সমীক্ষা 2024 এটা পড়বো নাকি 3 তারিখ যেটা দিবেন ওইটা পড়বো? 3 তারিখ মানে কালকে যেটা দিব সেটাই পড়বেন, হ্যাঁ। এটা ও একটু দেখে আচ্ছা। রাখবেন। এটার তথ্যগুলি আমি আরেকটু বিস্তারিত দিব আর কি। এখানে যে তথ্যগুলো দিয়েছি না, আরেকটু ডিটেলসে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে স্যার। ওকে। তো দেখতেই পাচ্ছি আমাদের আজকের ক্লাসের টপিকগুলো: তৈরি পোশাক শিল্প, এরপর হচ্ছে কাগজ শিল্প, সার শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, অন্যান্য শিল্প, মুদ্রা, বীমা, পরিবহন, যোগাযোগ। চলেন তাহলে আলোচনায় যাই। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে তৈরি পোশাক। তো বেসিক কিছু কথা লিখবো এই টপিকটা থেকে, এরপর আমরা একটা ছকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দেখব। আসসালামু আলাইকুম স্যার, ক্লাসিক মাত্র স্টার্ট হলো। এই তো মাত্রই, এর আগে টপিকগুলো দিয়েছি আর এখন আলোচনা শুরু হচ্ছে আর কি। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। প্রথম লাইনে লিখবেন বাংলাদেশের
প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 81% আসে তৈরি পোশাক থেকে। তৈরি পোশাক উৎপাদনে শীর্ষ দেশ চীন। বাংলাদেশ দ্বিতীয়। পৃথিবীর মোট তৈরি পোশাকের শতকরা 6.4% বাংলাদেশে উৎপাদিত হয় বা তৈরি হয়। জিএসপি জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস। বাংলাদেশকে প্রথম জিএসপি সুবিধা প্রদান করে ইউরোপিয়ান ইউনিয়ন 1975 সালে। বাংলাদেশকে ইউএসএ প্রথম জিএসপি সুবিধা প্রদান করে 1976 সালে। ইউএসএ বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করে 27 জুন 2013 সালে। এই বেসিক তথ্যগুলি একটু লিখে রাখেন, একদম বেসিক তথ্যগুলি লিখে রাখেন। তারপর আমরা পোশাক শিল্প, বাংলাদেশের কয়েকটা গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে এইটুকু লিখেছিলেন টপিক গুলো? হ্যাঁ, এটাই প্রথম স্লাইড আর কি, এর আগে টপিকগুলো আমি দিয়েছিলাম। আর এই জিএসপি সুবিধা বাতিল করার কারণ কি? ওই যে রানা প্লাজা ধসে যায় সাভারে 24 এপ্রিল 2013 সালে, সাভারে রানা প্লাজা ধসে যায় না, তখন ইউএসএ ক্লেম করে কি জানেন? ক্লেম করে যারা নিজেদের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তারা আমাদের জিএসপি পাওয়ার যোগ্য না। স্যার জিএসপি এর পূর্ণরূপটা একটু যদি বলতেন, মনে নেই জেনারা স্যার। জেনারেলাইজড জেনারেলিস্ট সিস্টেম সিস্টেম। অফ প্রেফারেন্সেস।
ও আচ্ছা, সরি সরি, লেখা আছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার জিএসপি সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। জিএসপিটাছে মনে করেন আপনি আপনার দেশে একটা পণ্য উৎপাদন করছেন, আপনি যদি বিদেশে ওই পণ্যটা বিক্রি করতে চান তাহলে কি আপনাকে শুল্ক দিতে হবে না বলেন? রপ্তানি শুল্ক দিতে হবে না? জি তো স্যার। এই জি ক্ষেত্রে স্যার। জিএসপির মানে হচ্ছে আপনি আপনার দেশের যে পণ্যটা ওইটা বিদেশে রপ্তানি করবেন বা বিদেশে গিয়ে সেল করবেন, এই জন্য আপনাকে কোনো শুল্ক দিতে হবে না। এই সুবিধাটা একমাত্র কারা পায় জানেন? এলডিসি ভুক্ত দেশগুলি। এলডিসি কি? লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। যেই সকল দেশের মাথাপিছু আয় কম, যেই সকল দেশের অর্থনৈতিক ভঙ্গুরতার হার বেশি, যেই সকল দেশের মানব সম্পদ সূচকে মান কম, সেই সকল দেশকেই কিন্তু এলডিসি ভুক্ত দেশ বলা হয়। এই জিএসপি সুবিধাটা পায় কারা? এলডিসি ভুক্ত দেশগুলি। বুঝতে পারছেন? আর জিএসপি সুবিধা দেয় কারা? G7 ভুক্ত দেশ আর ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে পায় এলডিসি ভুক্ত দেশ, আর জিএসপি সুবিধাটা দেয় G7 ভুক্ত দেশ প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন। আবার বলছি, জিএসপি এই সুবিধাটা পায় এলডিসি ভুক্ত দেশ। জিএসপি সুবিধা কারা পায়? এলডিসি এলডিসি। ভুক্ত দেশ। আর জিএসপি সুবিধা কারা দেয়? G7 প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন। G7, এটার নাম তো শুনছেন না? আর জি স্যার। ইউরোপিয়ান ইউনিয়ন। জি স্যার। G7 7টা জার্মানি, দেশের জোট। জাপান, ইটালি, হ্যাঁ, ফ্রান্স। জাপান, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা। কানাডা আর ফ্রান্স। এই যে 7টা দেশ, জাপান, জার্মানি, ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স। যাই জুজু কাফরা, এভাবে মনে রাখতে পারেন। এই 7টা দেশকে একত্রে বলা হয় G7 ভুক্ত দেশ। এর সাথে ইউরোপিয়ান ইউনিয়নকে সাথে নিবেন। তারা বেসিক্যালি স্বল্পোন্নত তথা এলডিসি ভুক্ত দেশগুলোকে জিএসপি সুবিধা প্রদান করে থাকে, তবে শর্ত সাপেক্ষে। ওকে, এতটুকু লিখছেন তো না? স্যার একদম জি লাস্টে স্যার। ফ্রান্স। স্যার কি এটা কি প্রথম পেজ? লাস্টটা স্যার ফ্রান্স। এটা কত? স্যার আমি এইমাত্র ক্লাসে জয়েন করলাম, এটা কি এটা প্রথম এটা হ্যাঁ, পেজ? এটা আমি প্রথম পেজ। স্লাইড। এর আগে আমি টপিক গুলো দিয়েছি। জি স্যার। এর আগে টপিক গুলো দিয়েছি, আর এটা প্রথম টপিকের প্রথম স্লাইড। স্যার এটা 16 জি নম্বর স্যার। লেকচার। হ্যাঁ, লেকচার 16। ওকে স্যার। ওকে, স্যার লেখা হয়ে গেছে। হয়ে গেছে না? একসাথে আলোচনা করবো না, আমি পরের অংশটা শেষ করি। পরে ইনফ্যাক্ট আরো 2টা অংশ আছে। একটা হচ্ছে তৈরি পোশাক শিল্পের অভিভাবক। তো অভিভাবক গুলি একটু দেখবো। তৈরি পোশাক শিল্পের অভিভাবকের নাম হচ্ছে বিজিএমইএ। নামটা শুনছেন না? জি স্যার। বাংলাদেশ গার্মেন্টস। ম্যানুফ্যাকচারার্স। এন্ড এক্সপোর্টার্স। অ্যাসোসিয়েশন। তো এই যে বিজিএমইএ, এটা গঠন বা প্রতিষ্ঠা 1983 সালে। রিয়াজ গার্মেন্টস। ওগুলি পরে আসবে। সদর দপ্তর হচ্ছে কারওয়ান বাজার। ঢাকা। এবং বর্তমান সভাপতি একজন মহিলা।
না, মহিলা ছিল আগে রুবানা হক, এখন চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে ফারুক হাসান। আনিসুল হকের স্ত্রী রুবানা হক ছিলেন আগে, হ্যাঁ, এখন হচ্ছেন ফারুক জি হাসান। স্যার। এই তথ্যগুলি একটু লিখে রাখেন, সাথে আরো দুইটা তথ্য স্পেশালি লিখবেন। সেটা হচ্ছে ক্রেতা জোট। ক্রেতা জোটের আন্ডারে দুইটা তথ্য লিখবেন। প্রথমটা লিখবেন অ্যালায়েন্স। অ্যালায়েন্স আর একটা অ্যাকর্ড। রাইট রাইট রাইট। অ্যালায়েন্স হচ্ছে যুক্তরাষ্ট্র। উত্তর আমেরিকার, যুক্তরাষ্ট্র না শুধু, কানাডা, যুক্তরাষ্ট্র আর মেক্সিকো। উত্তর আমেরিকার তৈরি পোশাক ক্রেতা জোট। আর লিখবেন অ্যাকর্ড। ইউরোপীয় ইউনিয়ন। এক্স্যাক্টলি। ইইউ এর তৈরি পোশাক ক্রেতা জোট। এই তো তথ্যগুলি লিখে আমাকে জানান। এরপর আমরা কয়েকটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ গার্মেন্টস দেখব। স্যার কমপ্লিট। কমপ্লিট না? থ্যাংক ইউ। একসাথে আলোচনা স্যার করবো না ক্রেতা আগে। জোট বলতে কি বোঝানো? হ্যাঁ, স্যার কোনটা? ক্রেতা জোট বলতে কি বোঝানো? ক্রেতা জোট মানে তারা এই ক্রেতা জোট। নামে আমাদের দেশ থেকে তৈরি পোশাক কিনে নিয়ে যায়। তারা এই যে নামটা লিখেছি অ্যালায়েন্স, উত্তর আমেরিকার দেশগুলো, তারা এই অ্যালায়েন্স নামে আমাদের দেশ থেকে তৈরি পোশাকটা পারচেস করে। ওকে। আর ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো, তারা জি অ্যাকর্ড স্যার। নামে আমাদের কাছ থেকে তৈরি পোশাকটা পারচেস করে। বুঝতে পারছেন? স্যার এলিয়েন্স মানে তো জোট আর রেকর্ড মানে তো মত্তের বিল, তাই না? হ্যাঁ, অ্যাকর্ড মানে একমত হওয়া, যেমন ইন অ্যাকর্ডেন্স উইথ, অ্যাকর্ডিং টু। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। এবার বাংলাদেশে কর্মরত বা বাংলাদেশের কিছু আরএমজি, রেডিমেড গার্মেন্টস মানে তৈরি পোশাক। হেডলাইনে লিখবেন বাংলাদেশের আরএমজি। ছোট একটা ছকে আমরা দেখব। এক পাশে লিখব নাম, প্রতিষ্ঠা, অবস্থান আর তথ্য। এক নাম্বার দিয়ে লিখবেন রিয়াজ গার্মেন্টস। এটা প্রতিষ্ঠিত হয় 1973 সালে। অবস্থান হচ্ছে বঙ্গবাজার, পুরাতন ঢাকা। তথ্য লিখবেন বাংলাদেশের প্রথম রেডিমেড গার্মেন্টস, সর্বপ্রথম পোশাক
রপ্তানি করে ফ্রান্সে 1978 সালে। গেল রিয়াজ গার্মেন্টস। 2 নম্বরে আসবে দেশ গার্মেন্টস। দেশ 1979 সাল। এর অবস্থানটা হচ্ছে হাটহাজারী। চট্টগ্রাম বাংলাদেশের প্রথম শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস। 3 নম্বরে লিখবেন রেমি নারায়ণগঞ্জ। হোল্ডিংস লিমিটেড, প্রতিষ্ঠা 2016 সালে। অবস্থানটা সিদ্ধিরগঞ্জ। এটা পৃথিবীর, শুধু বাংলাদেশেরই না, পৃথিবীর বৃহত্তম এবং 1 নং পরিবেশ বান্ধব। পরিবেশমুখী বা পরিবেশ বান্ধব, হ্যাঁ, রেডিমেড গার্মেন্টস। তথ্যগুলি সুন্দর করে লিখেন, খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি। আরএনজি মানে কি রেডিমেড গার্মেন্টস? হুম, আরএনজি মানে রেডিমেড গার্মেন্টস। জি, আরএমজির পূর্ণরূপটা হচ্ছে রেডি মেড গার্মেন্টস, মানে তৈরি পোশাক বাংলায়। স্যার পরিবেশ মুক্তি মানে কি পরিবেশের জন্য ভালো হ্যাঁ, মানে যেগুলো পরিবেশের উপাদান কোনো ক্ষতি ওটাকে করে না। বোঝায়? পরিবেশমুখী মানে পরিবেশের কোনো ক্ষতি করে না। স্যার এগুলো পরিবেশ মুখী কেন? এই গার্মেন্টস গুলোতে মানে কি কেমন করছে দেখি যে এটা পরিবেশ গাছ মুখী গাছ হলো? গাছ লাগাইছে ও প্রত্যেকটা আচ্ছা, ফ্লোরে। গাছপালা অনেক। মানে হচ্ছে দুই পাশে ওয়ার্কাররা কাজ করতেছে, মাঝখানে হচ্ছে গাছ। এই এই গার্মেন্টসটা আমি ভিজিটে গেছিলাম 2019 সালের দিকে। হ্যাঁ, 2019 সালে। তো দেখছিলাম স্যার আসলে এই যে রেবি গার্মেন্টসটা হোল্ডিংস কমপ্লিটেড। লিমিটেড। হ্যাঁ, রেমি হোল্ডিংস লিমিটেড গার্মেন্টসটার নাম। এটা পৃথিবীর সবচেয়ে বড় গার্মেন্টস, তৈরি পোশাক শিল্পের জন্য, বুঝছেন? স্যার এখানে গেলে কি ঢুকা যায়? আমি ঢুকতে পারবো চাইলে? ঢুকে দেখা যায়? হ্যাঁ, ঢুকতে পারবেন, তবে আপনার পরিচয় স্পষ্ট করতে হবে, কেন আসছেন সেটা কি স্পষ্ট করতে হবে। এরপরে আপনাকে ঢুকতে দিবে, তবে সবগুলি ফ্লোরে না। ওরা আপনাকে যেখানে হচ্ছে প্রোডাকশন হচ্ছে বা ওয়ার্কাররা কাজ করছে এমন কোন ফ্লোরে কিন্তু প্রবেশাধিকার দিবে। ঠিক আছে? স্যার 1 নং পরিবেশমুখী বলতে কি বুঝাইছে? 1 নাম্বার মানে হচ্ছে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ পরিবেশমুখী, মানে যে গার্মেন্টসটা পরিবেশের ক্ষতি করে না, এমন এমন গার্মেন্টস। অর্থাৎ পরিবেশ বান্ধব বলতে গাছপালা আছে, অক্সিজেনের বা কার্বন নিঃসরণের ভালো ব্যবস্থা আছে, হ্যাঁ, ওয়েল অকিউপাইড একটা গার্মেন্টস। এটা হচ্ছে রেমি হোল্ডিংস লিমিটেড। জি স্যার, স্যার এটা ক্লিয়ার। সিদ্ধিরগঞ্জের কোথায়? আমি তো সিদ্ধিরগঞ্জ থাকি, চিনি না। আপনি একটু ঘোরাঘুরি করবেন, আপনি রিক্সা নিবেন একটা, জি রিক্সাকে স্যার। বলবেন যে আমারে বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টসে নিয়ে যান, রেমি হোল্ডিংসে নিয়ে যান। ঠিক আছে? দেখবেন নিয়ে গেছে। আসলে আমাদের জায়গায়, যেমন আমার এলাকায়, আমি অনেক কিছুই চিনি না। কেউ যখন বলে আমি বলি হ্যাঁ 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 চিনি, কিন্তু আসলে চিনি না। পরে এক্সপ্লোর করি, আচ্ছা এইটা কি ওইটা বলে। ঠিক আছে? আচ্ছা, চলেন তাহলে একটু দেখি কি অবস্থা।
তো বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের নাম হচ্ছে তৈরি পোশাক, নো ডাউট। বাংলাদেশে যত ধরনের পণ্য রপ্তানি করে আমরা আয় করি, যদি আমরা 100 টাকা আয় করি পণ্য রপ্তানি করে বা সেল করে, তার মধ্যে 81 টাকাই আসে তৈরি পোশাক থেকে। তৈরি পোশাক উৎপাদনের শীর্ষ দেশটা চীন, আর বাংলাদেশ আছে 2 নম্বরে, 3 নম্বর আছে ভিয়েতনাম, 4 নম্বরে ভারত, 5 নম্বরে তুরস্ক। 1 নম্বরে চীন, 2 নম্বরে বাংলাদেশ, 3 নম্বরে ভিয়েতনাম, 4 নম্বরে ভারত, আর 5 নম্বরে আছে তুরস্ক। পৃথিবীতে যত তৈরি পোশাক উৎপাদিত হয় তার 6.4%, অর্থাৎ পৃথিবী যদি 100টা পোশাক উৎপাদিত হয় তার 6.4টা হচ্ছে কোথায়? আমাদের বাংলাদেশে তৈরি হয়। এরপরে বাংলাদেশকে প্রথম জিএসপি সুবিধাটা প্রদান করে ইউরোপিয়ান ইউনিয়ন 1975 সাল থেকে, আর যুক্তরাষ্ট্র প্রদান করে 1976 সাল থেকে। তবে 24 এপ্রিল 2013 সালে সাভারে রানা প্লাজা ধসে যাওয়ার কারণে কিন্তু ইউএসএ বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করে 27 জুন 2013 সালে। এরপরে দেখতে পাচ্ছি আমাদের তৈরি পোশাক শিল্পের অভিভাবক নাম হচ্ছে বিজিএমইএ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এটা প্রতিষ্ঠা করা হয় 1983 সালে। সদর দপ্তর হচ্ছে ঢাকার কারওয়ান বাজারে এবং বর্তমান সভাপতি হচ্ছেন ফারুক হাসান। এইবার উত্তর আমেরিকার দেশগুলোর তৈরি পোশাক ক্রেতা জোটের নাম হচ্ছে অ্যালায়েন্স, এটা 38 বিসিএস এ আসছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের তৈরি পোশাক ক্রেতা জোটের নাম হচ্ছে অ্যাকর্ড। এরপরে বাংলাদেশের প্রথম তৈরি পোশাক গার্মেন্টস এর নাম হচ্ছে রিয়াজ গার্মেন্টস। এটা প্রতিষ্ঠিত 1973 সালে। এটা পুরান ঢাকার বঙ্গ মার্কেটে অবস্থিত, এবং এই গার্মেন্টসটাই সর্বপ্রথম পোশাক রপ্তানি করে। কোন দেশে করে? ফ্রান্সে করে। কত সালে করে? 1978 সালে করে। বাংলাদেশের প্রথম শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস নাম হচ্ছে দেশ গার্মেন্টস। এটা প্রতিষ্ঠিত হয় 1979 সালে। এটা চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত। আপনারা জানেন এই হাটহাজারীতে একটা কওমি মাদ্রাসা আছে, বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা বলা হয় এটাকে, হ্যাঁ। এরপরে পৃথিবীর বৃহত্তম এবং 1 নম্বর পরিবেশমুখী বা পরিবেশ বান্ধব গার্মেন্টস এর নাম হচ্ছে রেমি হোল্ডিংস লিমিটেড। 2016 সালে এটি প্রতিষ্ঠিত এবং এটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত। তো এই হচ্ছে আমাদের প্রথম টপিকটা। এরপর আমরা দেখব কাগজ শিল্প। কাগজ, আমরা একটা ছকে তথ্যগুলি দেখব, খুবই গুরুত্বপূর্ণ একটা ছক। একপাশে লিখব কাগজ কলের নাম, একপাশে লিখব প্রতিষ্ঠা, একপাশে লিখব অবস্থান, একপাশে লিখব ব্যবহৃত কাঁচামাল, আরেক পাশে লিখব তথ্য। কাগজ শিল্পের নাম বা কাগজ কলের নাম: প্রতিষ্ঠা, অবস্থান, ব্যবহৃত কাঁচামাল, তথ্য। এই তো, এইভাবে একটা ছক এঁকে ফেলবেন। তো প্রথমেই আমাদের কাছে চলে আসবে কর্ণফুলী পেপার মিল লিমিটেড। এটা প্রতিষ্ঠিত হয় 1953 সালে। এর অবস্থানটা হচ্ছে রাঙামাটির চন্দ্রঘোনায়। রাঙামাটির চন্দ্রঘোনায়। ব্যবহৃত কাঁচামাল হচ্ছে বাঁশ। বাস। এরপরে তথ্যের জায়গায় লিখবেন বাংলাদেশের প্রথম
কাগজ কল। 2 নাম্বার দিয়ে লিখবেন খুলনা। নিউজ প্রিন্ট মিলস লিমিটেড। 1959 সালে প্রতিষ্ঠিত হয়। এর অবস্থানটা হচ্ছে খুলনার খালিশপুরে। ব্যবহৃত কাঁচামাল হচ্ছে সুন্দরী সুন্দরী। আর গেওয়া কাঠ। সুন্দরবনের প্রধান 2টা গাছ, তাই না? জি স্যার। জি স্যার। তথ্য, এটা বাংলাদেশের বৃহত্তম কাগজ কল, কিন্তু এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। 2002 সালে। হ্যাঁ, এটা বন্ধ হয় 30 নভেম্বর 2002 সালে। স্যার, গেল। বিএনপির আমলে সবগুলা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল কেন স্যার? হ্যাঁ, কারণটা হচ্ছে এগুলি লস প্রজেক্ট ছিল। আর আপনারা জানেন বিএনপি খুব, মানে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সরকার গঠন করেছে তারা সব খুব কনজারভেটিভ ছিল, অর্থনৈতিক থেকে খুব কনজারভেটিভ। তারা তেমন কোনো অর্থনৈতিক প্রকল্প গ্রহণ করে নাই, তারা স্টেবল একটা অর্থনীতিতে বিশ্বাস করত। আর আওয়ামী লীগ হচ্ছে বিভিন্ন মেগা প্রজেক্ট, বিভিন্ন রকম প্রকল্প, উন্নয়ন, ধার করে হলে উন্নয়ন করতে হবে, এমন একটা কনসেপ্টে বিশ্বাসী। দুইটা দুর্নীতি। দেশের দুর্নীতি তো পরে, দুর্নীতি করতেছে, আমাদের দেশের তো উন্নয়ন তো করতেছে নাকি দুর্নীতি? এটা আমরা আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ আছে, আগে ওই জায়গায় যাই তারপরে বোঝা যাইব। 3 নাম্বার, নর্থ বেঙ্গল পেপার মিল, 1970, অবস্থান পাকশি, পাবনা। ব্যবহৃত কাঁচামাল আখের ছোবড়া। স্যার এই কলগুলো আবার চালু করা হচ্ছে। হুম, এটা উত্তরবঙ্গের বৃহত্তম। চার নাম্বারে আসবে বসুন্ধরা পেপার লিমিটেড। মিল লিমিটেড। লিমিটেড। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1998 সালে। অবস্থান মেঘনা ঘাট। মেঘনা ঘাট কোন জায়গায়? স্যার মেঘনা নদীর, মেঘনা হ্যাঁ, সেতুর ওখানে। নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। ব্যবহৃত কাঁচামাল হচ্ছে আমদানিকৃত মন্ড, কি মানে স্যার এটা? তারা প্রসেসড করা গাছের গুঁড়িটা একদম ও কিনে নিয়ে আসে। কোত্থেকে কিনে? জার্মানি থেকে। বাবা, জার্মানি। এবং এইটা বেসরকারি মেঘনা। উদ্যোগে বৃহত্তম কাগজ কল। কাগজ শিল্প। কল এবং সর্বাধিক উন্নত মানের কাগজ উৎপাদন করে। এই তো। স্যার 3 নাম্বারের মধ্যে ব্যবহৃত কাঁচামালের একদম লাস্টের দিকে আমদানিকৃত, এরপরে কি লিখলেন? 3 নাম্বার না, 4 নাম্বার। হ্যাঁ 4 নাম্বার। আমদানিকৃত মন্ড। মন্ড, মন্ডটা হচ্ছে প্রসেসড করা গাছের গুঁড়ি। আপনারা জানেন যে গাছের গুঁড়ি থেকে
বা গাছের কাঠ থেকে কিন্তু কাগজ উৎপাদন করা হয়, তাই না? আর এই যে গাছের গুঁড়িটা বা মন্ডটা, এটা জার্মানি থেকে প্রসেস করে নিয়ে আসে, এই জন্য আমরা উন্নত মানের কাগজ পাই। বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার। স্যার এই মন্ডপটি কি বাংলাদেশে তৈরি করা যায় না? হুম, সবাই তো স্যার আমাদের বাংলাদেশেরটাই তৈরি করে, শুধু বসুন্ধরা আমদানি করে নিয়ে আসে, সবাই তো বাংলাদেশেরটাই নেয়। স্যার এগুলো বেশি কোন গাছের থেকে মন্ড আনে? এগুলি বেসিক্যালি যে এই যে সুন্দরী, এরপরে গেওয়া, গরান, বা যেই সকল গাছগুলি আসবাবপত্র বা কাষ্ঠল, কাষ্ঠল মানে কোষ্ঠ আছে, বা মানে করেন কাঠের মান খুব ভালো, এই কাঠগুলি স্যার থেকে সিরিজ গাছ, বেসিক্যালি। হ্যাঁ, সিরিজ গাছ থেকে কাগজ তৈরি করা যায় না? অবশ্যই যায়। লিখেছেন তো না? জি স্যার। তাহলে আমাকে জি বলেন, স্যার। বাংলাদেশের প্রথম কাগজ কলের নাম কি? কর্ণফুলী। স্যার কর্ণফুলী কর্ণফুলী পেপার পেপার মিলস মিল কত লিমিটেড, সালে প্রতিষ্ঠিত হয়? 1953 সালে। 1953। কোথায় অবস্থিত? রাঙামাটি, চন্দ্রঘোনা এবং এটা রাঙ্গামাটি। কাঁচামাল হিসেবে কি ব্যবহার করে? বাঁশ বাঁশ ব্যবহৃত করে। পরীক্ষায় কিন্তু বাঁশ। প্রশ্ন আসে, নিচের কোন কাগজ কল কাঁচামাল হিসাবে বাঁশ ব্যবহার করে? উত্তরটা হচ্ছে কর্ণফুলী পেপার মিল। আচ্ছা। 1973 সালে বাংলাদেশে কোন কাগজ কলটি প্রতিষ্ঠিত হয়? কর্ণফুলী পেপার মিল। 1953 সালে কর্ণফুলী পেপার মিল। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম কাগজ কলের নাম কি? খুলনা নিউজ প্রিন্ট। খুলনা আছে নিউজ নাকি বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে কবে বন্ধ হয়েছে? 30শে নভেম্বর 2002 সালে। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1959 সালে। কোথায় অবস্থিত? খালিশপুর। খুলনা। খালিশপুরে। এবং এটা কাঁচামাল হিসাবে কি কি কোন গাছের কাঠ ব্যবহার করে? সুন্দরী এবং গেওয়া। সুন্দরী এবং গেওয়া কাঠ। আমাদের উত্তর এবং উত্তর পশ্চিমবঙ্গের বৃহত্তম কাগজ কলের নাম কি? নর্থ বেঙ্গল পেপার নর্থ বেঙ্গল লিমিটেড। পেপার মিল। কবে প্রতিষ্ঠা করা হয়? 1970 সালে। কোথায় অবস্থিত? পাবনা পাকশিতে। পাবনার পাকশিতে। নিচের কোন কাগজ কলটি কাঁচামাল হিসাবে আখের ছোবড়া ব্যবহার করে? নর্থ বেঙ্গল নর্থ পেপার বেঙ্গল মিল। পেপার মিল কাঁচামাল হিসাবে নিচের কোনটি ব্যবহার করে? আখের 35 BCS এই প্রশ্নটা। বেসরকারি উদ্যোগে বৃহত্তম কাগজ কলের নাম কি? বসুন্ধরা পেপার মিল। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1998 সালে। কোথায় অবস্থিত এটা? মেঘনা গার্ডেন্স। ব্যবহৃত কাঁচামালটা কি? আমদানিকৃত মদ। মন্ডটা কোন দেশ থেকে কিনে নিয়ে আসে? জার্মানি থেকে। জার্মানি থেকে। এই তো, এই হচ্ছে প্রশ্নগুলি। এইভাবে একটা টপিক নিয়ে অ্যাপ্রোচ করবেন, দেখবেন মোটামুটি এক্সামের জন্য যা যা দরকার সবকিছু আপনার মধ্যে চলে আসবে। এরপরে চলে যাব আমরা সার কারখানায় বা সার শিল্পের কাছে। হ্যাঁ, ঠিক একই রকম আমরা একইভাবে ছক আঁকবো, একই রকম একটা টপিক আর কি। এক পাশে হচ্ছে সার কারখানার নাম, এক পাশে প্রতিষ্ঠা, এক পাশে অবস্থান, এক পাশে উৎপাদিত সার, আরেক পাশে তথ্য। ওকে, চলেন দেখি। এক পাশে সার কারখানার নাম, এক পাশে প্রতিষ্ঠা, এক পাশে লিখবো অবস্থান, এক পাশে লিখবো তথ্য। এক নাম্বার লিখবো যমুনা। শাহজালাল,
হুম, ইউরিয়া, সার কোম্পানি লিমিটেড। এটা প্রতিষ্ঠিত হয় 1961 সালে। এই শাহজালাল ইউরিয়া সার অবস্থান কোম্পানির অবস্থানটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ, সিলেট। ফেঞ্চুগঞ্জে, সিলেটের ফেঞ্চুগঞ্জে, ফেঞ্চু। সিলেট। ইউরিয়া, তথ্য, বাংলাদেশের প্রথম সার কারখানা। হুম, 2 নম্বর, কর্ণফুলী। কর্ণফুলী ফার্টিলাইজার ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। কোম্পানি লিমিটেড। দেখাচ্ছি। এর অবস্থানটা হচ্ছে কর্ণফুলী আনোয়ারা, চট্টগ্রাম। চট্টগ্রামের আনোয়ারাতে। হ্যাঁ, চট্টগ্রামের আনোয়ারাতে উৎপাদিত সারটা হচ্ছে ইউরিয়া এবং টিএসপি। হ্যাঁ, ইউরিয়া এবং ট্রিপল সুপার ফসফেট। সুপার ফসফেট সার। হ্যাঁ, আর এইটা বিদেশি উদ্যোগে বৃহত্তম সার কারখানা, এবং এটার যে দেশটা সহায়তা করছে সেটা হচ্ছে জাপান আর নেদারল্যান্ড। জাপান। 3 নম্বরে, যমুনা। যমুনা সেস যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। যমুনা সার কারখানা এটা প্রতিষ্ঠিত 1991 সালে। তারাকান্দি। অবস্থানটা হচ্ছে জামালপুরের তারাকান্দিতে, জি স্যার, আমাদের বাড়ির বরিশালের পাশে স্যার। দেখা তারাকান্দি। যায় স্যার। সবচেয়ে বড় বেসরকারি উদ্যোগে সবচেয়ে বড়। হ্যাঁ, স্যার সার কিন্তু স্যার উৎপাদন এরকম হয় না এখন, মেশিন সব দানাদার ইউরিয়া। হ্যাঁ, দানাদার ইউরিয়া। এটা আসলে ঠিক করা উচিত স্যার মেশিন গুলো। হ্যাঁ, দানাদার ইউরিয়া এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বা একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী সার কারখানা, বা গুটি ইউরিয়া। দানাদার কোনটা আর নর্মাল কোনটা? যে প্রসেস করে দানাদার ইউরিয়া উৎপাদন করে ওদের কাছে একটা বিশেষ যন্ত্র আছে, আপনারা এটা যদি জানতে দেখতে পাবেন। বড় বড় থাকে, অনেক বড় বড়, হ্যাঁ, অনেক বড়। মাঝখানে রোপণ করে করতো। হ্যাঁ, ওই যে মানে গুটি গুটি ইউরিয়া বানায়। গুটি গুটি মানে লিকুইড না, গুটি গুটি, একটু কঠিন। হোমিওপ্যাথিক ওষুধের মতো দেখতে। হোমিওপ্যাথিক, হ্যাঁ ওই রকম, ওর থেকে বড়। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে পলাশ, পলাশ ঘোড়াশাল। নরসিংদী। নরসিংদী। ইউরিয়া সার কোম্পানি 23 সালে। এটা হচ্ছে ঘোড়াশাল, নরসিংদী এবং পলাশ। শুধু নরসিংদী লিখে দিই, যেহেতু নামের সাথেই এক্সাক্ট স্থানটার নাম দেয়া আছে। এটার উৎপাদিত সার হচ্ছে ইউরিয়া।
এটা বাংলাদেশের বর্তমানে বৃহত্তম সার কারখানা। এবং এটার বার্ষিক নয় লক্ষ 36,000 মেট্রিক টন। এই তো সুন্দর করে লিখে নেন। স্যার জি বলেন। স্যার ওই যে কর্ণফুলী ফার্টিলাইজার এটা যে বললেন স্যার বিদেশি উদ্যোগে বৃহত্তম এর মানে কি? মানে এই যে ঘোড়াশাল পলাশ, এটা বাংলাদেশের উদ্যোগে, অন্য কেউ আমাদেরকে অর্থায়ন করে নাই, কোনো সহায়তা করে নাই। আর কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে জাপান, নেদারল্যান্ড আমাদেরকে অর্থায়ন দিছে, টাকা দিছে এটা পরিচালনা করার জন্য। বুঝতে পারছেন? স্যার সেই কর্ণফুলীর জি এটাই স্যার। কি কাপকো? এটাকে কাফকো বলে, হ্যাঁ, KAFCO, কাফকো, স্যার কর্ণফুলী আরেকটা, ফার্টিলাইজার স্যার কোম্পানি লিমিটেড। CUFL একটা আছে না, আনোয়ারা হ্যাঁ চট্টগ্রাম? হ্যাঁ, ওইটা কর্ণফুলী ফার্টিলাইজারের আন্ডারে একটা সাব ফার্টিলাইজার কোম্পানি। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার এগুলো তো সরকারি না, না? সরকারিভাবে বৃহত্তম পলাশ ঘোড়াশাল 4 নাম্বারটা। এটা মাননীয় প্রধানমন্ত্রী 13 নভেম্বর 2023 সালে উদ্বোধন করে দিয়ে আসছে। স্যার বাকিগুলা কি স্যার, মানে বাকিগুলিও তো স্বায়ত্তশাসিত? সরকারি, এই যে শাহজালাল সরকারি। ঠিক স্যার আছে। বাংলাদেশের বৃহত্তম বললে কি আমরা পলাশ ঘোড়াশাল জি এটা জি, নিব? ডেফিনেটলি ডেফিনেটলি। আর পলাশ ঘোড়াশাল অপশনে না থাকলে যমুনা দাগাবেন। পলাশ জি ঘোড়াশাল স্যার। না থাকলে দাগাবেন যমুনা। যমুনা 23 সাল পর্যন্ত 1 নম্বরই ছিল, এখন 1 নম্বরে পলাশ পলাশ ঘোড়াশাল। স্যার তো উৎপাদন কমে গেছে স্যার ওই যমুনার। হ্যাঁ, উৎপাদনও কমে গেছে, কিন্তু এই যে সাইজ, আমরা তো আসলে সাইজ দেখি কতটুক জায়গা নিয়ে গইরা উঠছে, হ্যাঁ, এর উপর ভিত্তি করে আমরা বড় ছোট হিসাব করি, তাই না? স্যার একটা প্রশ্ন স্যার, বাংলাদেশে কাগজ শিল্প কয়টি? দুইটি না? কাগজ, না, কাগজ শিল্প তো দুইটি না। বলতে পারেন যে আপনি কাগজ শিল্প দুই ধরনের, একটা কাগজ কল, একটা হার্ডবোর্ড মিল। বুঝতে পারছেন? জি স্যার। জি বাংলাদেশে স্যার, বর্তমানে থ্যাংক কাগজ কল আছে 7টি, আর হার্ডবোর্ড মিল আছে 4টি। কাগজ কল 7টি, ঠিক আছে। স্যার তথ্যটা কি লিখে রাখবো? না, এগুলি গুরুত্বপূর্ণ হলে আমি লিখে দিতাম, গুরুত্বপূর্ণ কিছু না, এক্সামে আসার মতো না। থ্যাংক ইউ স্যার। হয়েছে না? তো চলেন একটু ওভারভিউ করি। বাংলাদেশের প্রথম সার কারখানা শাহজালাল ইউরিয়া, এটার পূর্ব নাম কি জানেন? ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এটা 1961 সালে প্রতিষ্ঠিত হয়। এর অবস্থান সিলেটের ফেঞ্চুগঞ্জে। ফেঞ্চুগঞ্জ জায়গাটা সারের জন্য বিখ্যাত, এবং এটা ইউরিয়া সার উৎপাদন করে বিদেশি উদ্যোগে। বিদেশি উদ্যোগ বলতে দুইটা দেশ, জাপান এবং নেদারল্যান্ডের উদ্যোগে বাংলাদেশে তৈরি হওয়া বা প্রতিষ্ঠিত হওয়া বৃহত্তম সার কারখানাটা হচ্ছে কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেড, যাকে কিন্তু কাফকো বলা হয়। কাফকো। এটা 1981 সালে প্রতিষ্ঠা করা হয়, চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত, এবং এটা ইউরিয়ার পাশাপাশি ট্রিপল সুপার ফসফেট, অর্থাৎ উদ্ভিদকে শক্তিশালী দৃঢ়তা কাঠামো প্রদান করার জন্য কিন্তু এই টিএসপি সারটা উৎপাদন করা হয়। একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী সার কারখানাটার নাম হচ্ছে সিএফসি। যমুনা। যমুনা 1991 সালে প্রতিষ্ঠা করা হয়, জামালপুরের তারাকান্দিতে অবস্থিত, এবং একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদন করে। বর্তমানে বৃহত্তম সার কারখানাটা হচ্ছে পলাশ ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা। 2023 সালে প্রতিষ্ঠা করা হয়, এটা নরসিংদীতে অবস্থিত, নরসিংদীর পলাশ এবং ঘোড়াশালে, এবং ইউরিয়া উৎপাদন করে। বার্ষিক উৎপাদন ক্ষমতা 9,36,000 মেট্রিক টন। যাচ্ছি পরের টপিকে, জাহাজ নির্মাণ শিল্প। এটা আমরা একটা স্যার ছক অন্যান্য আঁকবো। কোথায় উৎপন্ন হয় স্যার? হুম এখানে তো ইউরিয়া আর টিএসপি, অন্য অন্য সারগুলা কোথায় উৎপন্ন হয়?
যেমন মনে করেন যে ওদের নাম অনুযায়ী, যেমন ডাই অ্যামোনিয়াম ফসফেট সার কারখানা, জি। ওই সার কারখানায় ডাই অ্যামোনিয়াম ফসফেট উৎপাদিত হয়। হুম। বুঝতে পারছেন? এরপরে মনে করেন যে মিউরেট অফ পটাশ পটাশ। সার কারখানা, ওইখানে পটাশ সার উৎপাদিত হয়। বুঝতে পারছেন? যেটা নাম ওই নামে সার উৎপাদন করে, এগুলি ডিফারেন্ট ছিল। বুঝতে পারছেন? সেই জন্য মানে হচ্ছে আমরা লিখলাম আর কি। তো অনেক সার তো স্যার বিদেশ থেকে আমদানিও করে। হ্যাঁ, সার আমরা আমদানিও করি। চলেন তাহলে এরপরটা হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। নাম, প্রতিষ্ঠা, অবস্থান আর তথ্য। 1 নাম্বার, খুলনা। শিপইয়ার্ড লিমিটেড। খুলনা শিপইয়ার্ড প্রতিষ্ঠা করা হয় 1957 সালে। এর অবস্থান হচ্ছে খুলনার লবণচরায়। এরা বাংলাদেশের বৃহত্তম প্রথম প্রধান বৃহত্তম জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান। 2 নাম্বার, আনন্দ শিপইয়ার্ড লিমিটেড। নারায়ণগঞ্জ 1983 মেঘনা ঘাট। এটা প্রথম জাহাজ রপ্তানি করে। স্টেলা মেরিস জাহাজটার নাম হচ্ছে স্টেলা ম্যারিস। ডেনমার্কে। তিন নাম্বারে লিখবেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড 2000 সালে চট্টগ্রামের পটিয়াতে অবস্থিত। পটিয়া। স্যার এটা কি কোটিয়া নাকি পটিয়া? পটিয়া পটিয়া টিয়া। পটিয়া পটিয়া চট্টগ্রাম। ভারতের সাথে বাণিজ্য বেশি হয়। আরো 3টা তথ্য দিব এক্সট্রা। হ্যাঁ, এই এই এক্সট্রা তথ্যগুলি একটু লিখে রাখবেন ছকের বাইরে, ছকটা এখানেই শেষ।
লিখবেন বাংলাদেশের প্রথম যুদ্ধ জাহাজ বনৌজা পদ্মা বাংলাদেশের প্রথম যাত্রীবাহী জাহাজ এমভি এমভি বাঙালি। বাঙালি। আর বাংলাদেশের প্রথম ডুবোজাহাজ বা সাবমেরিন, দুইটা একসাথে, নবযাত্রা আর জয়যাত্রা। এই তো লিখে নেন সুন্দর করে। সাবমেরিন তারপরে যাত্রীবাহী জাহাজ এগুলো কি বাংলাদেশে তৈরি স্যার? এগুলি না, এগুলি ভারতের সাথে সাবমেরিন চীন থেকে আসা। কোলাবোরেট করে, যেমন যুদ্ধ জাহাজটা ভারতের সাথে কোলাবোরেট করে তৈরি করা। যাত্রীবাহী জাহাজটা বাংলাদেশেই তৈরি, আর ডুবোজাহাজটা আমরা চীন থেকে কিনে নিয়ে আসি। ডুবোজাহাজটা আমরা চীন থেকে কিনে নিয়ে আসি। স্যার নামটা কি তাহলে বাংলাদেশের দেয়া, নবযাত্রা হ্যাঁ, এগুলি জয়যাত্রা? নাম বাংলাদেশই দিছে, হ্যাঁ, নবযাত্রা আর জয়যাত্রা। লেখা হয়েছে তো না? স্যার প্রথমটা জি কি, স্যার। প্রথম যুদ্ধ জাহাজ বানৌজা পদ্মা? বনৌজা বানৌজা মানে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী যান। বানৌজা বাংলাদেশ নৌবাহিনী যান, অর্থাৎ যেই সকল জাহাজগুলো নৌবাহিনীর অধীনে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়, সেই সকল জাহাজের নামের আগে আপনি এরকম বানৌজা বা বনৌজা এই শব্দগুলো দেখবেন। বুঝতে পারছেন? ওকে, আমাকে বলেন বাংলাদেশের প্রথম প্রধান এবং বৃহত্তম জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানটার নাম কি বলেন তো? খুলনা শিপইয়ার্ড লিমিটেড। খুলনা শিপইয়ার্ড লিমিটেড। এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1957 সালে। 1957 সালে। কোথায় অবস্থিত বলেন তো? খুলনা নবমচড়ায়। তো বাংলাদেশের কোন জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানটি প্রথম জাহাজ রপ্তানি করে? উত্তরটা হচ্ছে আনন্দ শিপইয়ার্ড। কত সালে রপ্তানি করে? 2008 সালে। রপ্তানিকৃত জাহাজটার নাম কি? স্টেলা মেরিন। কোথায় রপ্তানি করে? ডেনমার্কে। ডেনমার্কে রপ্তানি করে। ভারতের সাথে জাহাজ রপ্তানি বাণিজ্য বেশি হয় নিচের কোন জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানটির? ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। কত সালে প্রতিষ্ঠিত হয়? 2002 কোথায় অবস্থিত? কোথায়? চট্টগ্রামের পটিয়াতে। বাংলাদেশের প্রথম যুদ্ধ জাহাজের নাম কি? বানৌজা পদ্মা। প্রথম যাত্রীবাহী জাহাজের নাম কি? এমভি বাঙালি। আর প্রথম ডুবোজাহাজ বা সাবমেরিনের নাম কি? নবযাত্রা জয়যাত্রা। এখন বলেন, পারবেন না? জি স্যার। স্যার বানৌজা ওটা বর্গে জয় হবে নাকি অন্তঃজয় হবে? এটা এই জয় হবে, যান, এই যে যানবাহনের যান, হ্যাঁ, এই যে যানবাহন, এই যে এরকম, হ্যাঁ। চা হইলে ভালোই। স্যার এমভি মানে হচ্ছে মোটর ভেসেল, মোটর চালিত। মোটর ভেসেল। হ্যাঁ, না স্যার একটা জাহাজের নাম দেখলাম এমভি, ওই কি জানি জয়িতা। আপনি এমভি কোন জাহাজের নামের আগে যদি এমভি দেখেন তাহলে ডেফিনেটলি মোটর চালিত যান, মানে মোটর চালিত আর কি।
মোটর ভেসেল। ওকে, ম্যাক্সিমাম লঞ্চ স্যার ওই আছে, যে কিসের এমবি। VESSL এখন তো ভেসেল যে বর্তমানে, ওই সময় তো এমবি এটা আনকমন বিষয় ছিল, মোটর চালিত। এখন তো এটা কমন হয়ে গেছে, তাই না? সেই জন্য এখন আপনি বেশিরভাগ জাহাজের আগে এমবি এই শব্দটা দেখবেন, বুঝছেন? এখন তো এটা কমন হয়ে গেছে, এখন আধুনিক ভাবে আমরা জাহাজ নির্মাণ করতেছি না। এরপরে অন্যান্য শিল্প। প্রথমেই চলে আসবে মেশিন টুলস ফ্যাক্টরি, এরপরে অস্ত্র তৈরি কারখানা, চামড়া শিল্প, প্লাস্টিক শিল্প, বৃহত্তম চিনি কল, প্রথম চিনি কল, বৃহত্তম সার, সরি, সিমেন্ট শিল্প। বৃহত্তম ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, আইসিটি পার্ক। সফটওয়্যার পার্ক, কয়লা শোধানাগার, তেল শোধানাগার। ওকে, মেশিন টুল ফ্যাক্টরি, গাজীপুর। অস্ত্র তৈরি কারখানা গাজীপুর, গাজীপুর। চামড়া শিল্প সাভার, এটাকে আমরা ট্যানারি শিল্প বলি। হ্যাঁ, প্লাস্টিক শিল্প এটা হচ্ছে কেরানীগঞ্জে। বৃহত্তম চিনি কল কেরুয়ান কোং, সেটা হচ্ছে দর্শনার চুয়াডাঙ্গা। কেরু এন্ড কোং। চুয়াডাঙ্গা দর্শনা। কেরু এন্ড কোং দর্শনা। চুয়াডাঙ্গা। প্রথম চিনি কল এটা হচ্ছে নাটোরে, নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল সুগার মিল, এটা সুগার মিল। প্রথম সিমেন্ট শিল্প এটার নাম হচ্ছে লাফার্স সুরমা লিমিটেড, এটা সুনামগঞ্জের ছাতকে। ছাতক, স্যার আমাদের এখানে হ্যাঁ আপনাদের এখানে। আপনাদের বাড়ি কি সুনামগঞ্জে? ছাতক, ছাতক হ্যাঁ ছাতকে একদম। বৃহত্তম ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান পাশাপাশি এটা হচ্ছে স্কয়ার লিমিটেড। আইসিডি পার্ক গাজীপুরে আর যশোরে।
সফটওয়্যার পার্ক, স্যার রাজশাহীতে তো আইসিটি পার্ক আছে। ওইটা এখনো নির্মাণাধীন। এই দুইটা নির্মাণ শেষ হয়েছে, হ্যাঁ। আর অনেক স্যার জায়গায় হবে, সবিতে একটা আছে স্যার, মুন্সিগঞ্জে হবে, হাইটেক পার্ক। নারায়ণগঞ্জে হবে, হ্যাঁ, আর অনেকগুলি হবে, চট্টগ্রামে হবে। আপাতত এই দুইটাই আছে। কয়লা শোধনাগার, এটা হার্টকল, দিনাজপুর। বিরামপুরে, হ্যাঁ, বিরামপুর, রামপুর দিনাজপুর। দিনাজপুর। তেল শোধনাগারটা হচ্ছে পতেঙ্গা। চট্টগ্রাম। এই তো সুন্দর করে অন্যান্য তথ্যগুলো লিখে রাখেন। বৃহত্তম সিমেন্ট শিল্প এটা কি লিখছেন? হুম, বৃহত্তম সিমেন্ট শিল্প। লাফার্জ সুরমা, প্যারেন্ট কোম্পানি এটা। এই যে আপনারা দেখেন না, হোলসিম সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, সেভেন রিং সিমেন্ট, এই সিমেন্ট কোম্পানিগুলোর প্যারেন্ট কোম্পানি, ওগুলি হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। প্যারেন্ট কোম্পানিটার নাম হচ্ছে লাফার্জ সুরমা। সুনামগঞ্জের স্যার ছাতক। সিমেন্টের কাঁচামালটা কি স্যার? সিমেন্টের কাঁচামালটা হচ্ছে চুনা পাথর, প্রাকৃতিক গ্যাস, না না স্যার, কাঁচামাল জিপসাম। কাঁচামাল। জিপসাম, এগুলি তো কাঁচামাল। সিমেন্ট তৈরির কাঁচামাল এগুলি। প্রাকৃতিক গ্যাস মূলত সবচেয়ে বেশি। পাথরের গুঁড়া না স্যার, পাথরের গুঁড়া গুলোর সাথে ওই কেমিক্যাল গুলো অ্যাড করে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো জিপসাম, যে হার্ড করে দেওয়ার জন্য ব্যবহার করা হয় যেটা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে সিমেন্ট তৈরির কাঁচামাল কি, উত্তর চোখ বন্ধ করে দিবেন প্রাকৃতিক গ্যাস, এরপরে চুনা পাথর দিবেন, এরপরে জিপসাম। প্রাকৃতিক গ্যাস বলতে কোনটাকে বুঝাচ্ছে বুঝলাম না তো। ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে, তারপরে সিমেন্ট উৎপাদনে আর সার উৎপাদনে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার। ওকে, জি স্যার। তো এইবার আমরা দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা আমি পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে বা পড়তে সুবিধা হয়। মেশিন টুল ফ্যাক্টরি গাজীপুর, অস্ত্র তৈরির কারখানা গাজীপুর, চামড়া শিল্প বা ট্যানারি শিল্প ঢাকার সাভারে, এটা আগে কিন্তু হাজারীবাগে ছিল, পুরান ঢাকায়, হ্যাঁ। প্লাস্টিক শিল্পনগরী বলা হয় কেরানীগঞ্জকে। বৃহত্তম চিনি কলটি চুয়াডাঙ্গার দর্শনায়, যার নাম হচ্ছে কেরু অ্যান্ড কোং। প্রথম চিনি কলটি হচ্ছে নাটোরের গোপালপুরে, নাম হচ্ছে নর্থ বেঙ্গল সুগার মিল। বৃহত্তম সিমেন্ট শিল্পটা হচ্ছে লাফার্জ সুরমা, যেটা সুনামগঞ্জের ছাতকে। আর ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে স্কয়ার লিমিটেড। আইসিটি পার্কটা হচ্ছে, একটা হচ্ছে গাজীপুরের কালিয়াকৈরে এবং যশোরের মনিরামপুরে। স্যার সফটওয়্যার আইসিটি পার্কটা হচ্ছে, পার্কটা কি একটু বুঝিয়ে দিবেন আইসিটি বিষয়টা? পার্কটা হচ্ছে আইসিটি বিষয়ক বা টেকনোলজি রিলেটেড ডিজিটাল যেই ধরনের পণ্যগুলি বা ইকুইপমেন্ট গুলি বা কি বলে এটাকে, এলিমেন্ট গুলি, হার্ডওয়্যার। যেখানে, হ্যাঁ, হার্ডওয়্যার, পার্টিকুলারলি হার্ডওয়্যার যেখানে মানে সন্নিবেশিত থাকে, সেটাকে আইসিটি পার্ক বলে। সফটওয়্যার পার্ক ঢাকার কারওয়ান বাজারে জনতা টাওয়ারে। স্যার, যশোরের কোন জায়গায় বললেন স্যার ওটা? আইসিটি মনিরামপুর, পার্ক। মনিরামপুর, মনিরামপুর। স্যার হাইটেক পার্ক আর এর পার্থক্য কি? হাইটেক পার্কের ভিতরে এই যে এই আইসিটি পার্কই তো হাইটেক পার্ক। আইসিটি ওকে স্যার। পার্কে হাইটেক পার্ক, এই হাইটেক পার্কের ভিতরে আইসিটি পার্ক ছাড়াও ডিজিটালাইজেশনের সব ধরনের ইকুইপমেন্ট গুলি কিন্তু ওইখানে ডিসপ্লে করা থাকে, বুঝতে পারছেন? স্যার আমাদের এখানে হচ্ছে কোম্পানিগঞ্জ, যে হ্যাঁ, ভোলাগঞ্জের কোম্পানিগঞ্জ একটা হচ্ছে। বাংলাদেশে টোটাল 30টা জায়গায় হয়েছে, 30টা জায়গায়, এবং একটু সময় লাগবে, এগুলি আস্তে আস্তে হবে। দুইটা হয়েছে মাত্র, আরো হবে। কয়লা শোধনাগার হার্টকোল লিমিটেড দিনাজপুরের বিরামপুরে, আর তেল শোধনাগার হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গায়। ওকে, এরপরের জি টপিকে স্যার। যাব, নাম হচ্ছে মুদ্রা ও বীমা। মুদ্রা উপমহাদেশে প্রথম কাগজি মুদ্রা আইন
1835। লর্ড বেন্টিঙ্ক। বেন্টিক। উপমহাদেশে প্রথম কাগজি মুদ্রা প্রচলন 1857। লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, থ্যাংক ইউ। আর বাংলাদেশে প্রথম কাগজি মুদ্রা প্রচলন 4 মার্চ 1972। 1972। ছোট মাস টাকা দিবস। 1 টাকা ও 100 টাকা। বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা। ডলার। না 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 না, কুয়েতি দিনার, এটা মাথায় রাখবেন। স্যার কুয়েতিটা এর কুয়েতি, এরপরে বাহরাইন, এরপরে হইতেছে ওদের তো আপনার জর্ডান, বেশি এরপরে ওমান। দাম বেশি। ওমানের আবার রিয়াল, ওমানিয়ান রিয়াল, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্রিটিশ স্যার পাউন্ড। মুদ্রার শক্তিশালী শক্তিশালী হবার বিষয়টা কি, মানে কি? আচ্ছা বলেন, ও আচ্ছা, ওই যে স্যার টাকায় কনভার্ট ভ্যালু করে বেশি। দিলে কথা তারা বুঝাইছে। আপনি $1 যদি কিনতে চান, বাংলাদেশের কয় টাকা আপনাকে দিতে হবে বলেন? 117 টাকা। এক্সাক্ট। 117 আর আপনি টাকা যদি মতো। কুয়েতি দিনার কিনতে চান, কয় টাকা দিতে হবে? 293 টাকা দিতে হবে। তাহলে 300-র উপরে তো মনে হয় এখন, 300 নাকি? টাকার উপরে এখন, 300 টাকার উপরে। এবার বুঝছেন শক্তিশালী কোন সেন্সে চিন্তা করা হয়েছে? তার প্রাইস মানে ভ্যালু বেশি, তাই তো? হ্যাঁ, প্রাইস ভ্যালু বেশি এক্স্যাক্টলি, মুদ্রাগুলো। হ্যাঁ, এই জন্যই এটা শক্তিশালী। 1 নম্বরে মনে কিন্তু স্যার করবেন কুয়েতি দিনার। ইউএসডি তো স্যার ইউএস নাকি? ডলার অনেক পরে, অনেক পরে, 5-এর মধ্যে নাই, ঠিক আছে। 1 নম্বরে কুয়েতি দিনার, 2 নম্বরে বাহারানিয়ান দিনার, এরপরে হচ্ছে জর্ডানিয়ান দিনার, দিনার আর কি, হ্যাঁ। 4 নম্বরে ওমানিয়ান রিয়াল, 5 নম্বরে ব্রিটিশ পাউন্ড, ঠিক আছে। এরপরে রুবল, এরপরে হইতেছে আপনার ইউরো, এরপরে ডলার। বুঝতে পারছেন? দেরি আছে। কুয়েত যাওয়া লাগবে। কুয়েতি দিনার ডলারটাই বেশি চলে আর কি, ডলারের। প্রচলিত হয় বেশি, এর মানে যে শক্তিশালী তা না। একটা আছে রেগুলার ফাইট করে, যে রেগুলার ফাইট করে সেই কি শক্তিশালী? না এটা বুঝেন নাই। স্যার শক্তিশালী হচ্ছে যে মনে করেন যে সবচেয়ে বেশি শক্তি, মানে কারেন্সি ভ্যালিউ সবচেয়ে বেশি, ঠিক আছে, সেটা সেই সেন্স আর কি। এবার বাংলাদেশের মুদ্রাকে না 2টা অংশে ভাগ করা হয়েছে। একটা সরকারি, একটা একটা হচ্ছে বেসরকারি নোট। একটা ব্যাংক নোট। বেসরকারি নোটকে ব্যাংক নোট বলে, হ্যাঁ। ব্যাংক নোট। সরকারি নোট হচ্ছে 1, 2, 5 টাকার নোট। এখানে অর্থ সচিবের আর এখানে বাকিগুলি সিগনেচার থাকে। 10 টাকা থেকে শুরু করে একদম 1000 টাকা পর্যন্ত। এখানে স্বাক্ষর থাকে কার? অর্থ সচিবের। অর্থ সচিবের। নিচেরটা হচ্ছে গভর্নর। এই বাংলাদেশের বর্তমান অর্থ সচিবের নাম কি বলতে পারবেন? খায়রুজ্জামান সোহাগ মজুমদার। মজুমদার সচিব। আর বাকিগুলিতে স্বাক্ষর থাকে কার? গভর্নর। হ্যাঁ, গভর্নরের স্বাক্ষর থাকে। গভর্নর। বর্তমান গভর্নরের নাম কি? আব্দুর ফজল রউফ। আব্দুর রউফ। রউফ তালুকদার। হাওলাদার। আব্দুর রউফ তালুকদার। লিখে নেন, খুব গুরুত্বপূর্ণ। স্যার আব্দুর রউফ তালুকদারের বাসা কোথায় স্যার? সিরাজগঞ্জ নাকি? না, ওকে। তাহলে কাগজি মুদ্রা আইন লর্ড বেন্টিঙ্ক 1835, প্রচলন লর্ড ক্যানিং 57, বাংলাদেশে প্রচলন
1972 সালের 4 মার্চ 1 টাকা 100 টাকার নোট, শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনার, সরকারি নোট 1, 2, 5 টাকার নোট, স্বাক্ষর থাকে অর্থ সচিবের, বর্তমান অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার, ব্যাংক নোটে স্বাক্ষর থাকে গভর্নরের, বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিমা 4টা লাইন লিখবো আর কি বিমা সম্পর্কে। বিমা 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 হচ্ছে একটা ক্ষতিপূরণের চুক্তি। বিমার যে মূল্য, এই মূল্যটাকে প্রিমিয়াম বলে। ব্যতিক্রম বিমাটা হলো জীবন বিমা, কারণ জীবন বিমা ক্ষতিপূরণের চুক্তি নয়, এটা একটা সদ্বিশ্বাসের চুক্তি। বিমা দিবস 1 মার্চ। বঙ্গবন্ধু 1960 সালের 1 মার্চ আলফা বিমা কোম্পানিতে চাকুরি শুরু করেন। আলফা ইন্স্যুরেন্স 1 মার্চ। বাংলাদেশে বিমার জনক হুদা বক্স। বাংলাদেশে কর্মরত একমাত্র বিদেশি বিমা কোম্পানি মেট লাইফ। এটার পূর্ব নাম হইতেছে আলিকো বা আলফা। আলিকো মানে আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। বাংলাদেশে বর্তমানে বিমা কোম্পানি 82টি, এর মধ্য থেকে জীবন বিমা 36টি আর সাধারণ বিমা 46টি। সুন্দর করে লিখে নেন। স্যার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর সচিবের মধ্যে পদমর্যাদা সচিব এগিয়ে থাকবে না? দেখেন, বাংলাদেশ ব্যাংক একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই না? আর সরকারি ব্যাংক অর্থ স্যার। সচিব হচ্ছে অর্থ মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়। পদমর্যাদার দিক থেকে দুইটার ভিন্ন ভিন্ন স্কেল, আপনি দুইটাকে একসাথে কম্পেয়ার করতে পারবেন না, বুঝতে পারছেন? কারণ দুইটার ক্ষেত্রই আলাদা। আপনি যদি বলেন যে মেসি ভালো ফুটবল খেলে না বিরাট কোহলি ভালো ক্রিকেট খেলে, এটার কোনো উত্তর হইতে পারে বলেন? না স্যার। ঠিক একই স্যার রকম, মানে দুইটা ক্ষেত্র আলাদা আর কি। পদমর্যাদা দুইজনেরই সমান, মানে ওই ওই স্কেলে, মানে তারা যে জায়গায় আছে ওই জায়গায় তারা সর্বোচ্চ পদে আছে, ঠিক না? স্যার 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 যারা সাংবিধানিক পোস্টে থাকে তাদেরকে স্পেশাল গ্রেডে বেতন দেওয়া হয়? না, স্পেশাল গ্রেডে কোনো বেতন দেওয়া হয় না, বেতন নির্ধারিত গ্রেড অনুযায়ী। আপনি জাস্ট বলতে পারেন যে অ্যাটর্নি জেনারেল স্পেশাল বেতনভুক্ত, বাকি কেউ না। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওকে, তো এটা একটা ক্ষতিপূরণের চুক্তি, তবে জীবন বীমা নয়। বীমার মূল্যকে প্রিমিয়াম বলে। বীমা দিবস 1 মার্চ কেন? কারণ বঙ্গবন্ধু 1960 সালের 1 মার্চ আলফা বা অ্যালিকো বিমা কোম্পানি চাকরি শুরু করেন। বাংলাদেশে বিমার জনক ক্ষুদা বক্স, তিনি ফরিদপুরের সন্তান। ফরিদপুরের মধুখালী নামে একটা জায়গা আছে, ওই জায়গার।
বাংলাদেশে কর্মরত একমাত্র বিদেশি বীমা কোম্পানি হচ্ছে মেট লাইফ, এর পূর্ব নাম হচ্ছে আলিকো বা আলফা। বর্তমানে বীমা কোম্পানি 82টা, এর মধ্যে জীবন বীমা 36, সাধারণ বীমা 46। শেষ টপিকে যাচ্ছি, পরিবহন এবং স্যার স্যার আলফা বীমা কোম্পানিটা কোন জায়গায় অবস্থিত? এটা তো বিভিন্ন শাখা আছে। ঢাকায় মতিঝিল এটার হেড অফিস, আর বাংলাদেশের বিভিন্ন জেলায় এটা শাখা আছে। হ্যাঁ, হেড অফিসটা হচ্ছে মতিঝিলে, মনে রাখেন। স্যার এগুলো কি সরকারি? না, এটা বিদেশি উদ্যোগে বা বিদেশের সহায়তায়, সরকারি না। কোন দেশের সহায়তায় স্যার? ইউএসএ, 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 যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, ইউএসএ। বিআইডব্লিউটিএ। নৌপথ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সড়ক পথ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। আকাশপথ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রথম ফ্লাইওভার, দীর্ঘতম ফ্লাইওভার। প্রথম রেল লাইন। মোট রেল কারখানা। বৃহত্তম রেল কারখানা। প্রথম ফ্লাইওভার মহাখালী। দীর্ঘতম মেয়র হানিফ, এটার দৈর্ঘ্য 11.8 কিলোমিটার। প্রথম রেল লাইন জগতি, কুষ্টিয়ার জগতি থেকে চুয়াডাঙ্গার দর্শনা পর্যন্ত। 62 সালে। মোট রেল কারখানা 6টি। বৃহত্তমটা হচ্ছে সৈয়দপুর। নীলফামারী। এতটুকু লিখে আমাকে জানান জলদি জলদি। শেষ না? না স্যার, একটু হয়নি স্যার। পরের অংশে যাচ্ছি। বাংলাদেশে বর্তমানে সমুদ্র বন্দর 3টি। চট্টগ্রাম, মোংলা, পায়রা। পায়রা। নদী বন্দর 46টি।
সর্বশেষটা হচ্ছে সুলতানগঞ্জ, রাজশাহী। স্থলবন্দর 25টি। সর্বশেষটা হচ্ছে মুজিবনগর। মেহেরপুর। আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে 4টি। সর্বশেষটা হচ্ছে সৈয়দপুর। নীলফামারীতে। এই তথ্যগুলি একটু লিখে রাখেন। এটা কি সৈয়দপুরের নীলফামারীতে সর্বশেষ বিমানবন্দর? জি 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 জি, সর্বশেষ আন্তর্জাতিক বিমানবন্দর নাম হচ্ছে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা নীলফামারী জেলায় অবস্থিত। 2023 সালে মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেন। স্যার পায়রাটা এটা কোন জায়গায় অবস্থিত স্যার? পায়রা ওই যে কলাপাড়া পটুয়াখালী, কলাপাড়া আচ্ছা। পটুয়াখালী, মোংলা বাগেরহাটে। গভীর সমুদ্র বন্দর? না না, গভীরটা হচ্ছে মাতারবাড়ি মহেশখালী, ওইটা 2026 সালে উদ্বোধন করা হবে। গভীর সমুদ্র বন্দর হচ্ছে মাতারবাড়ি মহেশখালী, কক্সেস বাজার, ওইটা 2026 সালে উদ্বোধন করা হবে। ওকে, স্যার একটা কনফিউশন ছিল। জি বলেন। স্যার আমি কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছিলাম যে নদী বন্দর 48টি দেয়া, ওটা কি ভুল আছে? না ভুল নাই, অনুমোদিত আছে ওইটা। ওইটা এখনো মানে আচ্ছা বাস্তবায়ন করা হয় নাই। হ্যাঁ, ওইটা হলে পরে ওকে মানে হচ্ছে রিসেন্ট ক্লাসে অ্যাডজাস্ট করে দেয়া হবে। হ্যাঁ, আপনি 46টা আপাতত পড়েন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তো চলেন আমরা দেখি আজকে কি কি পড়লাম। আজকে কিন্তু অনেক শালটাল বা অনেক তথ্য কিন্তু আমরা জানছি। হ্যাঁ, একটু সাবধানে এগুলি পড়েন। টপিক গুলো দেখেছি, এরপরে দেখেছি তৈরি পোশাক শিল্পের কিছু কথা, অভিভাবক ক্রেতা, তারপরে বাংলাদেশে অবস্থিত কিছু তৈরি পোশাক শিল্প, এরপরে দেখেছি কাগজ শিল্প, এরপরে দেখেছি সার শিল্প, এরপরে দেখেছি জাহাজ নির্মাণ শিল্প, এরপরে দেখেছি অন্যান্য শিল্প, এরপরে দেখেছি মুদ্রা, এরপরে দেখেছি বীমা, এবং এরপরে আমরা দেখেছি পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। ওকে, তো আজকের এখনকার ক্লাসটা এই পর্যন্তই। 7টার সময় আবার দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ভালো ইউ স্যার। থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।